जय हिंद, भारत मातार जय। प्राउड टू बी एन इंडियन, प्राउड অন ইন্ডিয়ান আর্মি। আমরা প্রত্যেকেই মোটামুটি রকমভাবে জানি পাকিস্তানের প্ররোচনায় একটা যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হয়েছে। যদি কোনো কারণবশত এমন একটা পরিস্থিতি তৈরি হয় যেখানে যুদ্ধ অবশ্যম্ভাবী হয়ে যায়, সেক্ষেত্রে আমরা আমাদের ফাইন্যান্সের উপর কী ধরনের নজর রাখতে পারি যাতে আমাদের লাইফটা অ্যাটলিস্ট ফিনান্সিয়ালি সুরক্ষিত থাকে। তাহলে বন্ধুরা, শুরু করা যাক আজকের ভিডিও। এবার আজকে যদি দেখা গেল যে কালকে থেকেই যুদ্ধের ঘোষণা হলো, অথবা যুদ্ধ শুরু হয়ে গেল, অথবা আজকে থেকেই শুরু হয়ে গেল, সেক্ষেত্রে আমাদের লাইফে কী ধরনের ইম্প্যাক্ট পড়তে পারে। এছাড়া এই যে টেনশন তৈরি হবে ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে, আমাদের টাকা সেক্ষেত্রে আমরা কিভাবে প্রোটেক্ট করতে পারি। এছাড়া কিছু উদাহরণ দিয়েও দেখাবো, কোনো ব্যক্তির যদি দেখা গেল 20 লাখ টাকা রয়েছে, সেক্ষেত্রে সে তার টাকা কিভাবে সুরক্ষিত করতে পারে। প্রথমত যে মার্কেট রয়েছে, আমাদের শেয়ার মার্কেট রয়েছে, সেটা কিন্তু একটু হলেও ক্র্যাশ করার একটা সম্ভাবনা থাকবে, কেননা যুদ্ধ কোনো সময় ব্যবসার জন্য ভালো না। এছাড়া পাকিস্তানের অর্থনীতির কথা ছেড়েই দিলাম, ওদের অর্থনীতি তো একেবারেই অবস্থা খারাপ, কিন্তু আমাদের অর্থনীতি যেহেতু ভালো অবস্থা, ইনিশিয়ালি আমাদের কিন্তু একটা ধাক্কা সহ্য করতে হবে। হতে পারে সেটা বেশি দিনের জন্য না, কিন্তু আমাদের করতে হবে। এক্ষেত্রে প্রথম আমাদের যে করণীয় কাজগুলো আছে, সেটা হলো আমাদের এমার্জেন্সি ফান্ডকে একবার নজর বুলিয়ে দেখা। কেননা আমাদের সবসময়ের জন্য যে এখন এমার্জেন্সি পজিশন তৈরি হয়েছে বলে নয়, আমাদের সবসময়ের জন্য এই এমার্জেন্সি ফান্ড যেটা রয়েছে, এটা সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট জিনিস। আমাদের সবসময় দেখা উচিত মিনিমাম 6 থেকে 8 মাসের একটা এমার্জেন্সি ফান্ড আমাদের কাছে সবসময় জানি থাকে। সবথেকে ভালো হয় 12 থেকে 18 মাসের একটা এমার্জেন্সি ফান্ড করতে পারে। অ্যাটলিস্ট 12 মাসের একটা এমার্জেন্সি ফান্ড তৈরি করে রাখা আমাদের কিন্তু প্রয়োজন। এক্ষেত্রে অবশ্যই যেহেতু পরিস্থিতি খারাপ, আমি অবশ্যই বলবো আপনার এমার্জেন্সি ফান্ড রিভিউ করুন বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে, এবং দেখুন 12 থেকে 18 মাসের এমার্জেন্সি ফান্ড আপনার কাছে আছে কি না। যদি না থাকে, এই 12 থেকে 18 মাসের এমার্জেন্সি ফান্ড আগে তৈরি করুন। এখন অনেকে বলতে পারেন এই কয়েকদিনের মধ্যে আমি 12 থেকে 18 মাসের এমার্জেন্সি ফান্ড কিভাবে তৈরি করতে পারি। সেক্ষেত্রে বলবো, হতে পারে আপনার কাছে কোনো টাকা পয়সা আছে যেটা ইনভেস্টেড আছে, সেক্ষেত্রে ইনভেস্টেড টাকা তুলেও আপনি যদি এই 12 থেকে 18 মাসের এমার্জেন্সি ফান্ড আপনি তৈরি করতে পারেন, সেটা কিন্তু খুবই ভালো। এমার্জেন্সি ফান্ড কীভাবে তৈরি করতে হয় না করতে হয়, এটা নিয়ে একটা ডিটেল ভিডিও আমাদের আছে, আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো, সেটি অবশ্যই দেখলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন। উদাহরণ হিসাবে বলি, ধরে নিলাম যে আপনার ইনকাম অথবা আপনার খরচা যেটা আছে সেটা হলো 30,000 টাকা প্রতি মাসে। এক্ষেত্রে আপনার 4 থেকে 5 লাখ টাকার মিনিমাম এমার্জেন্সি ফান্ড থাকা উচিত। কিভাবে হিসাব করব, সেটা হলো আপনার 30,000 টাকা রোজগার ইন্টু 12, 3,60,000 টাকা, অর্থাৎ 12 মাসের এমার্জেন্সি ফান্ড আমরা যদি করি তাহলে কিন্তু হয় 3,60,000 টাকা। এইবার আমরা যদি 12 মাসের থেকে একটু ওপরে আমরা যেহেতু করব আশা রাখতে পারি, সেহেতু আমরা এখানে 4 লাখ থেকে 5 লাখের কথা বললাম। আপনি আপনার পরিস্থিতি অনুযায়ী অবশ্যই দেখে নেবেন আপনার এমার্জেন্সি ফান্ড কত হতে পারে। এমার্জেন্সি ফান্ড যখন আপনি ক্যালকুলেশন করবেন কত হতে যায়, এই ক্ষেত্রে আপনার প্রতি মাসের যে ফিক্স খরচা রয়েছে তার মধ্যে যদি কোনো লোনের ইএমআইও থাকে, সেটাও কিন্তু এর মধ্যে ইনক্লুড হবে, দিয়ে তারপরে আপনি আপনার হিসাবটি করবেন। 2 নম্বর যেই দিকে আমাদের নজর রাখা উচিত, সেটা হলো রিডিউস ডেট। অর্থাৎ আপনার যদি কোনো ধরনের কোনো লোন থাকে এবং সেটা যদি কোনো কারণে দেখা যায় যে আনসিকিওর লোন থাকে, সেটা তো অবশ্যই সবার আগে শোধ করা উচিত, কেননা হাই ইন্টারেস্ট রেট হয় আনসিকিওর লোনের। এক্ষেত্রে আপনাকে একটা ফাইন্যান্সিয়ালি স্ট্রেস দিতে পারে এই আনসিকিওর লোন। এই ফাইন্যান্সিয়াল স্ট্রেস থেকে আপনাকে দূরে থাকতে হলে অবশ্যই এই ধরনের আনসিকিওর লোনগুলো আপনাকে শোধ করে দিতে হবে। এক্ষেত্রে যদি দেখা যায় যে আপনার কাছে ইনভেস্টেড অ্যামাউন্ট রয়েছে 20 লাখ টাকা, এবং সেক্ষেত্রে আপনার কাছে যদি দেখা যায় যে 1 লাখ থেকে 2 লাখ টাকা দেখা গেল যে আনসিকিওর লোন রয়েছে, সেক্ষেত্রে আপনি চাইলে যদি এই ধরনের ফাইন্যান্সিয়াল একটা স্টেবিলিটি চান, অথবা আপনি যদি কোনো ধরনের কোনো হেডেক না চান, আগামী দিনে যদি এই ধরনের পরিস্থিতি তৈরি হয়, সেক্ষেত্রে আপনি এই লোনটা চাইলে শোধ করে দিতে পারেন। কিন্তু কোনো সিকিওর লোন যদি আপনার কাছে থাকে এবং সেই লোন আপনি শোধ করতে যদি আপনার কোনো ধরনের কোনো অসুবিধা না থাকে, সেক্ষেত্রে অবশ্যই সিকিওর লোন আপনি রাখতে পারেন। কারণ একটা হাউস বিল্ডিং লোনের দেখা যাবে যে 8 to 9% আপনার ইন্টারেস্ট রেট হতে পারে, কিন্তু দেখা যেতে পারে যে একটা আনসিকিওর লোনের আমরা এখানে 12% দিয়েছি, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে 15 থেকে 30%ও আপনার লোনের ইন্টারেস্ট চলে যায়। যেরকম ক্রেডিট কার্ডের লোনের ইন্টারেস্ট প্রায় 35-36%ও কোনো কোনো ক্ষেত্রে চলে যায়। এটাও একটা আনসিকিওর লোন। প্রথমে দেখুন এই ধরনের লোন আপনার কাছে থাকলে ওটাকে শোধ করে দিন। এরপরে আপনার যেই কাজটি করার সেটা হলো ইনভেস্ট ইন সেফ অ্যাসেট।
অবশ্যই যেহেতু মার্কেট ভোলাটাইল থাকবে, সমস্ত ধরনের পরিস্থিতি একটুখানি এদিক ওদিক করবে, আমাদের ইনভেস্টমেন্টটা একটু বুঝে শুনে করতে হবে। আমরা সবসময়ের জন্য চিরাচরিত পদ্ধতিতে গোল্ডকে কিন্তু আমরা একটা সেফ অ্যাসেট হিসাবে ধরি। এই ক্ষেত্রেও কিন্তু আপনি গোল্ডে ইনভেস্ট করতে পারেন। সবসময় যে ফিজিক্যাল গোল্ডের দিকে আপনাকে যেতে হবে এমন কোনো কথা নেই, আপনি চাইলে ডিজিটাল গোল্ডেও ইনভেস্ট করতে পারেন। ফিজিক্যাল গোল্ডে ইনভেস্ট করা সবসময়ের জন্য ইনভেস্টমেন্টের দৃষ্টিতে খুব একটা ভালো নয়। এর জন্য আপনি ডিজিটাল গোল্ডের দিকে যদি যান তাহলে কিন্তু আপনার মেকিং চার্জ বা অন্যান্য খরচা হবে না। এক্ষেত্রে আপনি কিন্তু একটু হলেও প্রফিটে থাকবেন। আপনি ডিজিটাল গোল্ড পারচেস করুন। এছাড়াও একটা উদাহরণ হিসাবে যদি আমরা বলি, ধরে নিলাম আপনার কাছে 20 লাখ টাকা রয়েছে এবং এই 20 লাখ টাকা বিভিন্ন জায়গায় ইনভেস্টেড রয়েছে। এক্ষেত্রে আমি বলবো যে 3 থেকে 5 লাখ টাকা আপনি চাইলে গোল্ডে ইনভেস্ট করে রাখুন, যাতে যদি কোনো কারণবশত পরিস্থিতি একটু খারাপের দিকেও যায়, সেক্ষেত্রে গোল্ডে আমরা ইনভেস্ট করলে অ্যাটলিস্ট আমরা জানি যে সেই ধরনের ইনিশিয়াল যে ধাক্কাটা মার্কেটে আমরা পেতে পারি, সেই ধরনের ধাক্কা অ্যাটলিস্ট এখানে পাবো না। তার মানে এই নয় যে গোল্ডের দামও কিন্তু আপ ডাউন করে না, প্রতিদিনই কিন্তু গোল্ডের দাম এরকমভাবে আপ ডাউন করতে থাকে। শুধুমাত্র মার্কেটে যখন আমরা ইনভেস্ট করি, আমরা সবসময়ের জন্য মার্কেট দেখতে থাকি এবং মার্কেট যেহেতু আপ ডাউন করতে থাকে সেহেতু আমাদের মনে কিন্তু একটা প্যানিক তৈরি হয়, আর গোল্ডের ক্ষেত্রে সেই প্যানিকটা তৈরি হয় না। আর এই ধরনের যখন পরিস্থিতি তৈরি হয়, যখন একটু খারাপ পরিস্থিতি তৈরি হয়, তখন কম্পেয়ার করলে মার্কেটের থেকে গোল্ড কিন্তু একটু হলেও স্টেবল থাকে। সুতরাং আপনি সেখানে চাইলে ইনভেস্ট করতে পারেন। 4 নম্বর হলো ডাইভার্সিফাই ইনভেস্টমেন্ট। আমাদের ইনভেস্টমেন্ট ডাইভার্সিফিকেশন সবসময়ের জন্য দরকার, এখনের জন্য নয়, সবসময়ের জন্য দরকার, কিন্তু এখন আরও বেশি করে দরকার। কেননা আমরা যদি কোনো রিস্কি ফান্ডে ইনভেস্টমেন্ট করে থাকি, সেক্ষেত্রে সেই রিস্কি ফান্ড থেকে আমাদের কিন্তু বেরিয়ে আসা উচিত। এক্ষেত্রে উদাহরণ হিসাবে আমরা ধরতে পারি যে আমরা এখন ইন্ডিয়াতে ইনভেস্ট করেছি। ইন্ডিয়াতে ইনভেস্ট করাতে দেখা গেল যে ইন্ডিয়ার এখন যে মার্কেটের অবস্থা সেটা হতে পারে একটু ভোলাটাইল হলো, আপ ডাউন করলো, কিন্তু নিজের দেশে যে ইনভেস্টমেন্ট সেটা তো আমরা ছেড়ে সমস্ত কিছু বাইরে করতে পারি না। এর জন্য আমরা চাইলে নিজের দেশে কিছুটা দেখা গেলো ইনভেস্টমেন্টের কিছু অংশ আমরা নিজের দেশে রাখলাম, কিছু ফরেন ইনভেস্টমেন্ট আমরা চাইলে কিন্তু করতে পারি। এক্ষেত্রে উদাহরণ হিসাবে আমরা বলতে পারি যে 20 লাখ টাকা যদি আমাদের কাছে থাকে, সেক্ষেত্রে 2 লাখ টাকা আমরা চাইলে ফরেনে কোনো মিউচুয়াল ফান্ডে আমরা চাইলে ইনভেস্ট করতে পারি। ফরেনে ইনভেস্টমেন্ট কিভাবে করা যায় না করা যায় আপনারা ইউটিউবে সার্চ করলেই কিন্তু জানতে পেরে যাবেন। খুব ইজি আজকের দিনে ফরেনে ইনভেস্ট করা। আপনার যদি মন চায় সেক্ষেত্রে আপনি একবার সেদিকে নজর রাখলেও রাখতে পারেন। ইন্ডিয়ান মার্কেট যদি ভোলাটাইলও হয়, ফরেন মার্কেট এই কারণে এতটা ভোলাটাইল হবে না ইন্ডিয়ার যতটা থাকবে। 5 নম্বর, আপনার ইকুইটি পোর্টফোলিও একবারে নজর দিন। যদি কোনো হাই রিস্ক কোনো ফান্ডে আপনার ইনভেস্টমেন্ট করা থাকে, দেখা গেল কোনো পেনি স্টকে আপনার ইনভেস্টমেন্ট করা রইল, সেখান থেকে আপনি কোনো ডিফেন্সিভ স্টক যেগুলো রয়েছে সেগুলোতে ইনভেস্ট করতে পারেন। আপনি ব্লু চিপ কোনো ফান্ডে আপনি যেতে পারেন। এছাড়া এফএমসিজিতে আপনি ইনভেস্ট করতে পারেন, ফার্মা কোম্পানিতে আপনি ইনভেস্ট করতে পারেন। আপনি কিন্তু ইনভেস্টমেন্ট করার আগে আপনার ইনভেস্টমেন্ট কনসালটেন্টের সাথে অবশ্যই কথা বলে তারপরে আপনার ইনভেস্টমেন্ট আপনি করবেন। কিন্তু হাই রিস্ক কোনো ফান্ডে যদি আপনার ইনভেস্টমেন্ট থাকে, আমি বলছি সেটাকে জাস্ট শিফট করিয়ে এমন কোনো জায়গায় ইনভেস্ট করুন যেখানে একটা পেনি স্টকের মতন অ্যাটলিস্ট রিস্ক থাকবে না, আমাদের একটা স্টেবল রিটার্ন সেখান থেকে আমরা পেতে পারি। 6 নম্বর হলো ফোকাস অন ফিক্সড ইনকাম। এমন কোনো যদি ব্যক্তি থাকে যারা কিনা প্রাইভেটে জব করে এবং যদি কোনো কারণবশত দেখা গেল খারাপ পরিস্থিতি তৈরি হলো এবং একটা রিসেশন তৈরি হলো, সেক্ষেত্রে দেখা গেল যে অনেক ব্যক্তিরই একটা জব লস হওয়ার সম্ভাবনা থাকবে। সেক্ষেত্রে আপনি কোনো গভর্নমেন্ট বন্ডে ইনভেস্ট করতে পারেন। এছাড়া আপনি চাইলে এফডিতেও আপনার ইনভেস্টমেন্ট করতে পারেন, যাতে সেখান থেকে একটা ফিক্সড ইনকাম আপনি কিন্তু পেতে পারেন। এছাড়া আপনি চাইলে এমআইএস টাইপ যে কোনো ধরনের ফান্ডে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন। অবশ্যই আপনাকে লং টার্মে ইনভেস্টমেন্ট করতে বলছি তা নয়, কম সময়ের জন্য আপনি চাইলে ইনভেস্টমেন্ট করতে পারেন। এমআইএস বলতে আমি পোস্ট অফিসের এমআইএস বলছি তাই নয়, এই ধরনের কোনো ফান্ডে আপনি চাইলে ইনভেস্ট করতে পারেন। যদি দেখা গেলো আপনার কাছে 20 লাখ টাকা আপনার কাছে রয়েছে, সেক্ষেত্রে আপনি 5 লাখ টাকা এরকম কোনো ফান্ডে ইনভেস্ট করতে পারেন। যদি কোনো কারণে আপনার দেখা গেল যে আপনার স্যালারি কমে গেল, অথবা দেখা গেল যে আপনার জব লস হয়ে গেল কারো ক্ষেত্রে, সেক্ষেত্রে এই যে 5 লাখ টাকা ইনভেস্টমেন্ট করেছেন সেখান থেকে একটা ফান্ড কিন্তু আপনার কাছে আসবে, যেটা যে কয়দিন আপনার জব লস থাকবে কিছুটা হলেও আপনার ক্ষেত্রে হেল্প করতে পারে। 7 নম্বর হলো ইন্স্যুরেন্স রিভিউ। অবশ্যই দেখে নিন আপনার কোনো ইন্স্যুরেন্স করা আছে নাকি। যদি না করা থাকে অ্যাটলিস্ট একটা হেলথ ইন্স্যুরেন্স আর লাইফ ইন্স্যুরেন্স অবশ্যই করে নিন। লাইফ ইন্স্যুরেন্স বলতে আমি কিন্তু এখানে টার্ম ইন্স্যুরেন্সের কথা বলছি, অর্থাৎ আপনার যদি কোনো কিছু হয়ে যায় তাহলে আপনার ফ্যামিলি জানি একটা লামসাম টাকা পায়।
এক্ষেত্রে অনেক ব্যক্তি বলতে পারেন যে যেহেতু পরিস্থিতি খারাপ আসছে আমরা বলছি, তারপরেও কেন এমন কোনো ফান্ডে ইনভেস্ট করতে বলছি যেখানে একটা 10 লাখ টাকার ইন্স্যুরেন্স নিতে গেলে আমাদের বছরে 15,000 টাকা ইনভেস্ট করতে হয়। এক্ষেত্রে প্রথমেই আমি বলে রাখি যে ইন্স্যুরেন্স করা হয় খারাপ পরিস্থিতির জন্যই, এবং 10 লাখ টাকার একটা কভার আমরা কিন্তু 15,000 টাকা বছরে দিলেই আমরা পেয়ে যাচ্ছি। সবার ক্ষেত্রে 15,000 হবে এমন কোনো কথা নেই। আমার নিজের ক্ষেত্রে যেরকম প্রায় 20,000 টাকা প্রিমিয়াম আমাকে পেমেন্ট করতে হয়, কোনো সিনিয়র সিটিজেন আছে হতে পারে 40,000 টাকা পর্যন্ত একটা পেমেন্ট তাকে করতে হলো। কিন্তু আমরা খারাপ সময়ের জন্য কিন্তু এই ধরনের হেলথ ইন্স্যুরেন্স আমরা পেমেন্ট করে থাকি। এবার যদি দেখা গেল যে সত্যিকারের খারাপ পরিস্থিতি তৈরি হলো এবং সেই সময় দাঁড়িয়ে দেখা গেল যে আপনার কোনো হেলথ ক্রাইসিসও তৈরি হলো, তখন আপনার যে হেলথ ক্রাইসিস অথবা আপনার ফ্যামিলির যে মেম্বার আছে তার যে হেলথ ক্রাইসিসটা তৈরি হবে সেটাকে সামাল দেবে কে? এর জন্য কিন্তু আমাদের একটা ইন্স্যুরেন্স অবশ্যই থাকা উচিত। 8 নম্বর হলো কারেন্সি হেজ। এই মুহূর্তে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান যেহেতু হচ্ছে, এবং যদি কোনো কারণবশত দেখা যায় যে সাময়িকভাবে ইন্ডিয়ার ইকোনমিতে একটুখানি এফেক্ট হলো, সেক্ষেত্রে দেখা যাবে যে রুপিস ভার্সেস যে ডলারের লড়াই চলে, সেক্ষেত্রে ইনিশিয়ালি একটা দেখা গেল যে ডলারে একটা হাইক হলো, অর্থাৎ রুপির ভ্যালু কিছুটা কমলো। যদি এই ধরনের সিচুয়েশান তৈরি হয় সেক্ষেত্রে আপনি যদি কিছু ডলার কিনে রাখেন সেক্ষেত্রে আপনার একটা প্রফিট হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। উদাহরণ হিসাবে বলি, আপনার কাছে যদি সেই 20 লাখ টাকা রইল, সেক্ষেত্রে আপনি চাইলে 1 লাখ টাকার ইউএস ডলার অবশ্যই আপনার কাছে রেখে দিতে পারেন অ্যাজ এ ইনভেস্টমেন্ট। 9 নম্বর হলো রিয়েল স্টেট আর ক্যাশ স্ট্র্যাটেজি। অবশ্যই বলবো এই সময়ের মধ্যে আপনাকে প্রপার্টিতে ইনভেস্ট না করার জন্য। এছাড়া আর একটা জিনিস আমরা করতে পারি, আপনার কাছে যদি দেখা যায় যে ক্যাশ, লিকুইড ক্যাশ কিছুটা থেকে গেছে অথবা আপনার কাছে লিকুইড ক্যাশ থাকবে, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ওয়েট করতে হবে যে মার্কেট কখন কারেকশান দেবে। কারেকশান যখনই দেবে আপনাকে কিন্তু সেখানে অল্প অল্প করে বাই করতে হবে। যদি দেখা গেল যে মার্কেট এরকমভাবে ক্র্যাশ করলো, এবার আপনি এইখানে কিছুটা পারচেস করলেন, এরপরে আবার ক্র্যাশ করলো, আপনি এখানে কিছুটা পারচেস করলেন। মার্কেট ক্র্যাশ করছে তার মানে এই নয় যে মার্কেট সারা জীবন এখানে থাকবে। ভারতের অর্থনীতি গ্রোয়িং অর্থনীতি, এবং আগামী দিনে মার্কেট কিন্তু আবার ওপরে যাবে, এবং যখন মার্কেট ওপরের দিকে যাবে তখন এই যে নিচে আমরা পারচেস করেছিলাম এই পারচেস অ্যামাউন্টের আমরা কিন্তু ভালো একটা রিটার্ন পেতে পারি। আর 10 নম্বর বলবো, সবসময়ের জন্য একটা ইনফরমেশান নিজের কাছে রেখে দিন, কিন্তু একটা লিমিটেড নিউজ আপনার কাছে রাখুন। যে এমন নয় যে আপনি সারাদিন ধরে নিউজ দেখে যাচ্ছেন এবং যে খবর, এক্সেস খবর আপনার মাথায় ঢুকে গেল, এই ক্ষেত্রে কিন্তু একটা প্যানিক আপনার মধ্যে তৈরি হবে, যে প্যানিকটা করা অতটার হয়তো প্রয়োজন এই মুহূর্তে নেই। এর জন্য ইনফরমেশান রাখুন কিন্তু প্যানিক করবেন না। আর 2 নম্বর একটা জিনিস বলবো, ফেক নিউজ থেকে অবশ্যই বেঁচে থাকুন, কেননা ফেক নিউজ এমনভাবে আমাদের কাছে আসে তখন কিন্তু মনে হয় যে বিরাট বড় কিছু একটা হতে যাচ্ছে, এবং যেই জিনিসটা আমরা কোনোদিন আশাও করিনি, এই মুহূর্তে পাকিস্তান ধ্বংস হয়ে যাবে, কেউ হয়তো ছড়িয়ে দিল 2 দিন পরে আর কোনো ডাল পাওয়া যাবে না, সুতরাং মার্কেটে একটা ক্রাইসিস তৈরি হয়ে গেল এবং ডালের দাম হু হু করে বেড়ে গেল। সুতরাং এই ধরনের কোনো খবরে পা দেবেন না। সরকারি নিউজগুলো একটু নজর রাখুন, যাতে সরকার কী বলছে সেই দিকে আপনার নজর থাকে, তাহলে কিন্তু এই ধরনের খারাপ পরিস্থিতিতে অ্যাটলিস্ট আমাদের পড়তে হবে না। 2 নম্বর হলো আমাদের ফোকাস করতে হবে এমন জিনিসে যেই জিনিসগুলো আমরা কন্ট্রোল করতে পারি। এমন কোনো জিনিসে আমাদের ফোকাস করে লাভ নেই যেই জিনিসটা আমাদের কন্ট্রোলের বাইরে। সেই জিনিসে ফোকাস করতে গেলে দেখা যাবে কাজের কাজ কিছু হবে না, খালি প্যানিক তৈরি হবে। আর 3 নম্বর হলো প্রিপেয়ার ফর প্রাইস হাইক। একটা জিনিস, এই জিনিসটার দিকে আমাদের অবশ্যই কিন্তু নজর রাখতে হবে। প্রাইস হাইক হওয়ার একটা বিরাট কিন্তু সম্ভাবনা রয়েছে, যে কোনো জিনিসের একটা মূল্য বৃদ্ধি ঘটবে। যদি দেখা যায় যে যুদ্ধ হলো সেক্ষেত্রে একটা 2 দেশেরই একটা খরচ হবে, যে খরচটা হবে সেই খরচ কিন্তু আমাদের পকেট থেকেই যাবে আলটিমেটলি। সরকার সেই টাকা পাবে কোথায়? আমাদেরই কিন্তু সরকারকে হেল্প করতে হবে এবং এগিয়ে আসতে হবে সেই টাকা জোগাড় করার জন্য, এবং তার জন্য দেখা যাবে যে একটা জিনিস, যেই জিনিসটা আমাদের এখন হতে পারে যে 20 টাকায় কিনতে হচ্ছিল, তখন 24 টাকায় আমাদের কিনতে হবে। সুতরাং আমার কাছে যদি দেখা যায় যে 20 লাখ টাকা থাকে, সেই সময় তার ভ্যালু গিয়ে দাঁড়াবে 16 লাখ টাকা। এর জন্যই কিন্তু কোনো দেশ চায় না তাদের দেশে কোনো যুদ্ধ তৈরি হোক, এবং আমাদের সরকারও চাইছে না যে এই ধরনের কোনো যুদ্ধ তৈরি হোক। কিন্তু প্রতিবেশী রাষ্ট্র যদি আমাদেরকে প্রভোগ করে তাহলেও কিন্তু আমরা ছেড়ে কথা বলবো না।